কিরে হারু, এখনো দোকান বন্ধ করিসনি? জানিস না মোড়ল মশাই বলেছেন সন্ধ্যের আগে যেন যে যার দোকান বন্ধ করে ঘরে চলে আসি। হ্যাঁ হ্যাঁ ভোলা কাকা, শুনেছি। আসলে হয়েছে কি, আজ একটু খদ্দেরদের ভিড় বেশি ছিল, তাই দোকান বন্ধ করতে পারিনি। একটু দাঁড়িয়ে যাও কাকা, আমি এক্ষুনি দোকান বন্ধ করে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, বেশি দেরি করিস না। 5 মিনিট দাঁড়াও। এই কথা বলে হারু তাড়াতাড়ি করে দোকান বন্ধ করতে থাকে। হাতের সময় খুব কম, তাই ঠিকঠাক করে জিনিসপত্র গুছানোর সময় নেই। ইতিমধ্যে ভোলা তার সাঙ্গপাঙ্গরা দোকান বন্ধ করে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। লক্ষ্য তাদের একটাই, সন্ধে নামার আগেই তাদের বাড়ি পৌঁছাতে হবে। পথে যেতে গিয়ে দেখে হারু এখনো দোকান বন্ধ করেনি, তাই তাড়াতাড়ি করে হারু দোকান বন্ধ করে রওনা দেয় তাদের সাথে। দিবালোকের আলো নিভতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই এই গগনকেলি গ্রামে সন্ধ্যা নামার সাথে সাথেই রাতের কালো অন্ধকার আর শয়তানের হাতছানি পুরো গ্রামকে গ্রাস করবে। ভোলা বলল, কিরে হারু, বেচা কেনা কেমন হচ্ছে? কি আর বলি, ওই হচ্ছে এক প্রকার। তা তোমার কেমন হচ্ছে বেচা কেনা? আমারও ওই হচ্ছে এক প্রকার, না হবার মতো। একটা পুজো পার্বণ হোক, একটু রাত পর্যন্ত দোকানটা যে খুলে রাখবো তারও জো নেই। সন্ধে হওয়ার আগেই বাড়ি ঢুকতে হবে। এইভাবে কি আর সংসার চলে? কি আর করার আছে বলো, গ্রামে যাবার ওই একটাই মাত্র রাস্তা, তাও আবার নিমেষাতের পুকুরের পাশ দিয়ে। আর ওই পুকুরকে নিয়ে হয়েছে যত জ্বালা। জ্বালা মানে বলে জ্বালা, জীবনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। একটু এদিক ওদিক হলেই ব্যাটা ইঁদুরের দল, ওফ, দোকান পুরো খেয়ে সাবার করে দিচ্ছে। কোন জ্বালা যে সামলায়। এই রে, সর্বনাশ করেছে! তাড়াহুড়োতে যে দোকানের জানালাটাই বন্ধ করতে ভুলে গেছি। সারা রাতে ওই ইঁদুরের দল জানালা দিয়ে ঢুকে পুরো দোকান তছনছ করে ফেলবে। না না ভোলা কাকা, তুমি এগো, আমি ছুটে গিয়ে দোকানের জানালাটা বন্ধ করে দিয়ে আসি। আরে শোন শোন হারু, আমার কথাটা শোন। হারু কারোর কোনো কথা না শুনে চলে গেল। তাড়াহুড়োতে দোকানের জানালা বন্ধ করতে সে ভুলে গিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে, আর তারপরেই যত বিপত্তি নেমে আসবে ওই নিমেষাতের পুকুর পাড়ে। বিপদের কথা চিন্তা করে ভোলা আর তার সঙ্গীরা বাড়ির দিকে রওনা দেয়, আর হারু ছুটে যায় নিজের দোকানের দিকে। যা ভেবেছিলাম ঠিক তাই, তাড়াহুড়োতে তো জানালাটাই বন্ধ করতে ভুলে গেছি। পুরো হা করে খুলে রয়েছে। না, আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি যাই। হারু জানালা বন্ধ করে যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগায়। সন্ধ্যের কালো ছায়া নেমে এসেছে এই অজপাড়াগা গগনকেলি গ্রামে। রাস্তাঘাট পুরো শুনশান। রাস্তার কিছু কুকুর ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। কাউকে বাঁচতে দেবো না আমি, কাউকে না। বাবা রে, পুকুর পাড়ের কাছে আসতেই গাটা কেমন যেন কাঁটা দিয়ে উঠছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান, এবারের মতো বাঁচিয়ে দাও, কাল থেকে আর আসবো না এই পুকুর পাড়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এ কি, হঠাৎ করে এই পচা গন্ধ কোত্থেকে আসছে? ইস বাবারে, অন্নপ্রাশনের ভাত উঠে আসছে একেবারে। না, গতিক সুবিধের নয়,
তাড়াতাড়ি পালাই এখান থেকে। নিমেষাতের পুকুর পাড়ের কাছে আসতেই একটা পচা গন্ধ হারুর নাকে ভেসে আসে। ভোলা আর তাদের দলটা অনেকটা আগেই এই পুকুর পাড় দিয়ে বাড়ি পৌঁছে গেছে। ইস, পচা গন্ধটা যেন বেড়েই চলেছে। না না, আর এক মুহূর্ত এখানে নয়। এই বলে হারু সেই পুকুর পাড় থেকে পালাতে যাবে, ঠিক তখনই তার চারপাশের পরিবেশ যেন নিয়ন্ত্রণ হারিয়ে তোলপাড় শুরু করল। দমকা হাওয়ায় ধুলোবালি ঝরে পড়া পাতাগুলো যেন উড়তে শুরু করেছে। কি হচ্ছে, কি হচ্ছে এসব? হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো, এইবারের মতন আমাকে রক্ষা করো ভগবান। হারু পালাতে যাবে, ঠিক তখনই তার সামনে আবির্ভাব হলো এক অদ্ভুত বিভৎস ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির কুৎসিত রূপ দেখে হারু ভয়ে কাঁপতে শুরু করেছে আর মনে মনে বীর বীর করে ঠাকুরের নাম জপ করছে। এই অদ্ভুত কুৎসিত ছায়ামূর্তি গ্রামের মানুষের কাছে জটা বুড়ি নামে পরিচিত। আর এই জটা বুড়ি বেশ কয়েক বছর হলো এই নিমেষাতের পুকুরে বাসা বেঁধেছে আর গ্রামের মানুষকে নিজের শিকার বানাচ্ছে। কুৎসিত সেই ছায়ামূর্তির মাথা থেকে ঝুলছে জটার মতো পাকানো এলোমেলো চুল। সারা গায়ে যেন হাজারো বছর পুরনো শ্যাওলা, শরীরের চামড়া যেন গুটিয়ে গেছে। গ্রাম বাংলার মানুষ একেই জটা বুড়ি বলে চেনে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বুড়িমা, আমি কথা দিচ্ছি আমি আর কখনো আসবো না। হারু ভয়ে অনেক কাকুতি মিনতি করতে থাকে, জটা বুড়ির কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়। হারু ছুটে পালাতে যাবে, ঠিক তখনই সেই ছায়ামূর্তি চোখের পলকে তার সামনে এসে খপ করে তার গলাটা টিপে ধরল আর ঝাঁপিয়ে পড়ল সামনের নিমেষাতের পুকুরে। পরিবেশ নিস্তব্ধ, চারপাশ থেকে শুধু ভেসে আসছে কিছু বন্য শেয়াল আর কুকুরের ডাক। সত্যি কাকা, ভাবতেই পারছি না কালকে যে হারু আমাদের সাথে কথা বললো, গল্প করলো, আজ সেই হারু সবাইকে ছেড়ে চলে গেল। আরে, একেই বলে কপাল। কার কপালে যে কখন মরণ লিখেছে কে জানে। হারু যদি দোকানে ফিরে না যেত তাহলে হয়তো বেচারা এখনো বেঁচে থাকতো। ও ভাবলেই বুকটা কেমন যেন কেঁপে উঠছে। নিধু রামের চায়ের দোকানে ভোলা, ভম্বল আরো অনেকে হারুকে নিয়ে আলোচনা করছে। কাল রাত থেকে হারুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোরবেলা হারুর আধ খাওয়া মৃত শরীরটা নিমেষাতের পুকুর পাড়ে পাওয়া গেছে। গ্রামের মানুষ একে একে গিয়ে হারুকে দেখে এসেছে। যদিও এটা নতুন কিছু ঘটনা নয়, প্রত্যেক মাসেই কোনো না কোনোভাবে এক একটা মরা সেই পুকুর পাড় থেকে পাওয়া যায়। কখনো মানুষ, কখনো বা কুকুর, বিড়াল, গরু, ছাগল এসবের মৃতদেহ। চায়ের দোকানে সবাই আলোচনা করছে, ঠিক এমন সময় রামলাল দলুই হেঁটে হেঁটে সেই চায়ের দোকানে এসে উপস্থিত হন। তিনি এই গ্রামের মোড়ল। রামলাল বললেন, কিরে ভোলা, কি সব শুনছি? হারুকে নাকি জটা বুড়ি মেরে ফেলেছে? হ্যাঁ, আমিও তো হারুকে বারবার বারণ করলুম দোকানে ফিরে না যেতে, আমার একটা কথাও শুনলো না। কেন তোরা বলিসনি? আমি বারবার বারণ করেছি কেউ যেন সন্ধ্যের পর আর ওই রাস্তা দিয়ে যাতায়াত না করে। হ্যাঁ, বারণ করেছিলাম তো, আর ও তো আমাদের সাথেই আসছিল। ওই ওই হঠাৎ করে ওর মনে পড়লো দোকানের জানালাগুলো বন্ধ করতে ভুলে গেছে, তাই ছুটে চলে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা গেছিলিস? দেখে এসেছিস হারুকে? হ্যাঁ হ্যাঁ কাকা, গিয়েছিলাম, এই একটু আগেই এলাম দেখে। আচ্ছা ঠিক আছে, আর একবার চল আমার সাথে, আয়। কথা শেষ করে রামলাল, ভম্বল, ভোলা সবাই হারুকে দেখার জন্য রওনা দেয় সেই নিমেষাতের পুকুরের দিকে।
গিয়ে দেখে হারুর আধ খাওয়া শরীরটা পুকুর পাড়ে পড়ে আছে, আর সেই মৃত শরীরকে কোলে তুলে নিয়ে কেঁদে চলেছে তার বিধবা মা আর তার ছোট বোন বিনু। হে ভগবান, আমার সাথে তুমি এ কি করলে ভগবান? কবেই তো আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছো। আমার বেঁচে থাকার শেষ সম্বল আমার হারুকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার যে কেন মরণ হয় না ভগবান? মা হয়ে নিজের সন্তানের মৃত্যু নিজের চোখে দেখতে হচ্ছে আমাকে। দাদা, দাদা, তুই আমাদের ছেড়ে কেন চলে গেলি? আমরা কি নিয়ে থাকবো? আমাদের কি হবে? হারুর বাবা মারা যাবার পর থেকেই হারুই ছিল তার মা আর তার বোনের একমাত্র সম্বল। হারুর দিকে তাকিয়ে রামলাল যেন দুপা পিছিয়ে এল। কি বিভৎস মৃত্যু ঘটেছে হারুর। পেট ফাটিয়ে শরীর থেকে নাড়ি ভুঁড়ি যেন টেনে ছিঁড়ে খেয়েছে। শুধু পড়ে রয়েছে শরীরের খাপটা। এক ফোঁটা রক্ত পড়ে নেই শরীরে। সমস্ত রক্ত শুষে খেয়েছে সেই জটা বুড়ি। রক্ত শূন্য সাদা শরীরটা পড়ে আছে শুধু পুকুর পাড়ে। সেখান থেকে রামলাল গ্রামে ফিরে আসে, আর অন্যদিকে গ্রামের মানুষ যত তাড়াতাড়ি সম্ভব হারুর মৃতদেহের সৎকার করে, যেন দিনের আলো থাকতে থাকতেই সন্ধে নামার আগেই সবাই বাড়ি ফিরতে পারে। গ্রামের মানুষকে ডেকে জড়ো করে রামলাল। ঘোষণা করে যেন সন্ধে নামার আগেই সবাই যে যার কাজ মিটিয়ে দোকানপত্র বন্ধ করে গ্রামে ফিরে আসে। আর সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে যাতায়াত একেবারে নিষিদ্ধ। এদিকে হারুর মৃত্যুর পর এইভাবে সপ্তাহখানেক কেটে যায়। কোনো মানুষের মৃত্যুর ঘটনা আর দেখতে পাওয়া যায় না। তবে মানুষের মৃত্যুর ঘটনা না দেখা গেলেও গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি মৃত জীবজন্তুর শরীরের নমুনা মাঝে মাঝেই পাওয়া যায় ওই পুকুর পাড়ে। কাউকে বাঁচতে দেবো না আমি, কাউকে না। কি হয়েছে? এত রাতে আমাকে এখানে ডাকলে কেন? কেন বুঝতে পারছো না কেন ডাকলাম? প্রতিদিনই তো আসো, তাহলে আজকে আবার নতুন করে বলতে হচ্ছে কেন? দেখো কাবেরী, আমি জানতাম না যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তোমার সাথে আমি যা কিছু করেছি না জেনে শুনে করেছি। তাই এই সম্পর্ক আর বেশি দূরে টানা আমার পক্ষে সম্ভব নয়। আর অন্যদিকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, কচি মেয়ে পেয়ে এখন আমায় অরুচি লাগছে, তাই না? কেন তুমি জানতে না আমার বিয়ে হয়েছে আর আমার স্বামী শহরে গেছে কাজ করতে? আর সেই সুযোগ নিয়ে তুমি প্রতিদিন সন্ধেবেলা আমার সাথে যে কি করো সেটাও কি ভুলে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি সবই জানতাম, কিন্তু যা কিছু করেছি সব তোমার ইচ্ছেই করেছি। তুমি জোর করে আমায় বাধ্য করেছো, বারবার ভয় দেখিয়ে। কিন্তু আমার সামনে বিয়ে, আমার একটা সংসার হবে, আমার দায়িত্ব আছে। আমি তাকে ঠকাতে পারবো না। আমাকে প্লিজ তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব তোমাকে? কিন্তু লালটু, তোমার মতো ভালোবাসা যে আমাকে কেউ আর দিতে পারেনি। তাই তোমায় ছেড়ে দিলে আমার সব স্বাদ, ইচ্ছা, চাহিদা কে পূরণ করবে? সে তুমি যেখানে খুশি যাও, কিন্তু আমাকে তুমি ছেড়ে দাও। এত কিসের বিতৃষ্ণা? আমি কি তোমায় বলেছি আমাকে বিয়ে করতে? আর আমি তো তোমায় এটাও বলিনি যে তুমি বিয়ে করবে না। যাও, বিয়ে করো, সংসার করো, তাতে আমার কিছুই যায় আসে না। শুধু আমি যখন ডাকবো তখনই চলে আসবে আমার চাহিদা পূরণের জন্য। আর না হলে মোড়ল মশাইকে বলে তোমাকে গ্রাম ছাড়া করতে কিন্তু আমার 2 মিনিটও যাবে না। আমার সাথে চলো এখন। এই বলে লালটু আর কাবেরী এগিয়ে চলল কোনো নিরিবিলি গোপন ঠিকানার উদ্দেশ্যে। লালটু আর কাবেরী একে অপরের প্রতি এক
অজানা সম্পর্কে লিপ্ত। কাবেরী বিবাহিত, তার স্বামী শহরে কাজ করে আর প্রতি রবিবার বাড়ি আসে। আর সেই সুযোগে কাবেরী লালটুকে নিজের চাহিদা পূরণের জন্য ব্যবহার করে চলেছে। নিরিবিলি জায়গা খুঁজতে খুঁজতে তারা এক পা করে এগিয়ে যায় সেই নিমেষাতের পুকুর পাড়ে, যেখানে জনমানুষের যাতায়াত বন্ধ সন্ধ্যের পর। আর সেই সুযোগে তারা প্রতিদিন এই নিমেষাতের পুকুর পাড়ে এক গোপন জায়গায় মিলিত হয়। তেষ্টা পেয়েছে আমার। তরো তাজা মানুষের কাঁচা রক্ত চাই। কতদিন মানুষের রক্ত খাইনি, শরীরটা যেন দুর্বল লাগছে। এই তো মানুষের গন্ধ ভেসে আসছে মনে হয়। আজ মানুষের তাজা রক্ত দিয়েই পেট ভরবে। থামো থামো কাবেরী, ওদিকার কত যাচ্ছ? ওদিকে নিমেষাতের পুকুর, আর ওইখানেই সেই জটাবুড়ি আশ্রয় গেড়েছে। ওইদিকে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। আচ্ছা ঠিক আছে, তবে এই জায়গাটাও খারাপ নয়। আশেপাশে কেউ কোথাও নেই, শুধু তুমি আর আমি। আসো, কাছে আসো। কাবেরী, তুমি এখান থেকে চলো। আমার খুব একটা ভালো লাগছে না। মোড়ল মশাই জানতে পারলে আমাদের দুজনকে গ্রাম ছাড়া করবে। কি হয়েছে আজকে তোমার লালটু? এত ভয় পাচ্ছ কেন? কই, এর আগে তো কোনোদিনও ভয় পাওনি। আর জায়গাটা নিমেষাতের পুকুর পাড়ের থেকে অনেক দূরে, আর গ্রামের মানুষও জানতে পারবে না। যা করার তাড়াতাড়ি করো। কাবেরী শারীরিক চাহিদা পূরণে যেন পাগল হয়ে উঠেছে। জ্ঞান শূন্য হয়ে লালটুকে টেনে নিয়ে এসেছে সেই পুকুর পাড়ের অনেক কাছেই, যেখানে জটাবুড়ি আস্তানা গেড়েছে। তাই গ্রামের মানুষ এইদিকে সন্ধ্যের পর আর আসে না। সেই সুযোগে কাবেরী আর লালটু এইখানে এসে হাজির হয়েছে। প্রথম থেকে লালটু এই অবৈধ সম্পর্ক থেকে বেরোনোর অজস্র চেষ্টা করেছে, কিন্তু কাবেরী তাকে ছাড়তে রাজি নয়। বারবার তাকে ভয় দেখায়। কাবেরী লালটুর দিকে এগিয়ে যায়, তারপর তাকে জড়িয়ে ধরে। চারিদিকের পরিবেশ নিস্তব্ধ। রাতের ঝিঁঝি পোকারাও যেন ডাকা বন্ধ করে দিয়েছে। শুধু দূর থেকে কিছু রাস্তার কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর বন্য পেঁচার শব্দ ভেসে আসছে। এনাফ কাবেরী, এনাফ। আমার আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে এই সম্পর্ক। তোমার মতো মেয়ের সাথে থাকলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি চললাম, যা কিছু করার তুমি করো। এই বলে লালটু সেখান থেকে চলে যেতে লাগলো। রাগে ক্ষোভে কাবেরী ফুঁসতে লাগলো আর চেঁচিয়ে বলতে লাগলো, ঠিক আছে, যা যা। ভাত চড়ালে কাকের অভাব হয় না। তোকে আমি ডেকে নেব। যদি তোকে আমি গ্রাম ছাড়া না করতে পেরেছি, তো আমার নামও কাবেরী দুলুই নয়। লালটু ঘুরে কিছু একটা বলতে যাবে, এমন সময় সে যা দৃশ্য দেখল সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেই জটাবুড়ি কাবেরীর পিছনে এসে হাজির হয়েছে, আর তার সামনে ভয়ে কাঁপছে কাবেরী। জ্ঞান বুদ্ধি লোপ পাওয়ার আগেই বুদ্ধিমানের মতন লালটু সামনের গাছের আড়ালে টুক করে লুকিয়ে পড়ল, আর দেখতে লাগলো সেই জটাবুড়ি কাবেরীর গলা টিপে শূন্যে তুলে ধরেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে কাবেরী। লালটু সেই দৃশ্য শুধু দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, সে মরলে সে বেঁচে যায়, আর চুপটি করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ ছটফট করতে করতে কাবেরীর প্রাণটা বেরিয়ে গেল, আর সেই জটাবুড়ি তাকে টানতে টানতে নিয়ে চলে গেল সেই নিমেষাতের পুকুরের দিকে। তারপর এক মুহূর্ত আর সেখানে না দাঁড়িয়ে ছুটতে ছুটতে বাড়ি ফিরে এলো লালটু।
সকাল হতেই হাড়ুর মতো কাবেরীর আধ খাওয়া মৃত শরীরটাও পাওয়া গেল সেই নিমেষাতের পুকুর পাড়ে। গ্রামের সকলে ভিড় করেছে সেই আধ খাওয়া শরীরটা দেখার জন্য। আর কাবেরীর স্বামী সেইখানে এসে মরা কান্না কাঁদছে। কাবেরী, তুমি কি করলে কাবেরী? তুই এদিকে কেন এসেছিলে? আমি কারে নিয়ে বাঁচবো, এবার কারে নিয়ে বাঁচবো? গ্রামের অনেকেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা করছে। মোড়ল মশাই বারণ করা সত্ত্বেও কাবেরী সন্ধ্যের পর কি করতে বাইরে বেরিয়েছিল, তাও আবার সেই পুকুরের দিকে। লালটু সমস্ত ঘটনাটা জানলেও নিজে ফেঁসে যাওয়ার ভয়ে চুপটি করে সেখানে দাঁড়িয়ে সবার বক্তব্য শুনতে লাগলো। আর মুখ ফুটে শুধু বলল, আমার মনে হয় হারুকে যে মেরেছে সেই কাবেরীকে হত্যা করেছে, আর এই সমস্ত ঘটনার পেছনে সেই জটাবুড়ির হাত আছে। এরপর মোড়ল মশাই আবারও ঘোষণা করলেন যেন সন্ধ্যের পর গ্রামের সীমানা ছেড়ে এই দিকটায় কেউ না আসে। যদি কাউকে দেখতে পাওয়া যায় তাকে গ্রাম ছাড়া করা হবে। সাথে গ্রামের সীমানার দুই প্রান্তে অতিথিশালার ব্যবস্থা করা হলো, যাতে কোনো ব্যক্তি যদি রাতের বেলা বাড়ি ফিরতে না পারে তবে সে যেন অতিথিশালায় রাতটুকু কাটাতে পারে। এই বিপদের হাত থেকে বাঁচার জন্য এইটুকু ছাড়া গ্রামের মানুষ আর কোনো ব্যবস্থা করে উঠতে পারল না। এইভাবেই তাদের দিন চলতে লাগলো।